কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আগের ভিডিওর পরে এখনো অবধি মোটিভেটেড তো অবশ্যই আছেন। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু, আপনি কি করে খুব সীমিত রোজগারে, মাত্র 15,000 টাকা রোজগারে আজ থেকে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কোটিপতি হতে পারবেন। আসলে জানেন তো, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা মিথ্যা কাজ করে অ্যাকচুয়ালি। আমাদের মনে করানো হয় যে আমরা সীমিত রোজগারে কখনোই ওই কোটি টাকার মাইলস্টোনটা রিচ করতেই পারবো না। হ্যাঁ, এটা খুব ভুল যে ছিল একটা সময় অবধি, তাও নয়, কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে মাসে 15 থেকে 20-25 হাজার টাকা রোজগারে মানুষের পক্ষে কোটিপতি হওয়া সম্ভব। তার কিছু নির্দিষ্ট প্রসেস, কিছু ট্রিক্স রয়েছে, সেগুলো যদি আপনি ফলো করেন এবং অক্ষরে অক্ষরে মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার পক্ষেও 15 থেকে 25-30 হাজার টাকা রোজগারে কোটিপতি হওয়া সম্ভব একটি নির্দিষ্ট সময়ের পরে। আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়েই। তবে তার আগে, কোটিপতি হওয়ার জন্য কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশনস আপনাকে ফলো করে চলতে হবে আপনার জীবনে। যদি সেগুলো আপনি ফলো না করেন, তাহলে আপনার এই কোটিপতি হওয়ার রাস্তায় এক একটি বাধা আপনাকে সম্মুখীন হতে হবে, বাধার। তো সেই জন্য আমরা আলোচনা করব আগে কি করে আপনারা এই বাধা থেকে ওভারকাম করবেন, এবং ভিডিও লাস্টে আলোচনা করব কি পদ্ধতি অবলম্বন করলে আপনি 15 থেকে 30 হাজার টাকা রোজগারের মধ্যেও যদি আপনার রোজগার হয়, তাহলেও আপনি কোটি টাকার মাইলস্টোন রিচ করতে পারেন একটা সময়ের পরে গিয়ে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল প্রতীপস ইনসাইট। আর আমি আছি প্রতীপ দত্ত, আপনাদের সঙ্গে আজকের ভিডিওর হোস্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাজেটিং। আপনাকে যদি কোটিপতি হতে হয়, তাহলে আপনাকে খুব প্রপার ওয়েতে আপনার ফ্যামিলি বাজেট করতে হবে। তো বাজেট সম্বন্ধে যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না, আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম বাজেটিং কি, আমি আর একবার বলছি। আসলে বাজেটিং হচ্ছে, আপনি শুনে থাকবেন, দেখে থাকবেন বিভিন্ন নিউজে, যে প্রত্যেক বছর আমাদের গভর্নমেন্টগুলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, এরা সবাই একটি বাজেট ঘোষণা করে। এই বাজেট কি না, বাজেট হচ্ছে প্রত্যেক বছর গভর্নমেন্ট যে রাজস্ব আদায় করে আমাদের কাছ থেকে, যে ট্যাক্স আমরা গভর্নমেন্টকে পে করি, এই ট্যাক্স, এবং অ্যাকচুয়ালি গভর্নমেন্টের তো এটাই রোজগার, এটাই ইনকাম। তো এই ইনকামের উপর বেস করে গভর্নমেন্ট তার পরবর্তী বছর কী খাতে কেমনভাবে সেই টাকাটিকে খরচা করবে, তার একটা প্ল্যানিং করে। আর এই প্ল্যানিংটাকেই বলা হয় বাজেটিং, এবং সেটাই গভর্নমেন্ট আমাদের সামনে নিয়ে আসে। একইভাবে আমাদের সাধারণ মানুষদেরও উচিত, আমাদের যদি কোটিপতি হতে হয় একটা সময়ের পরে গিয়ে খুব সীমিত রোজগারে, তাহলে আমাদের ফ্যামিলি বাজেটিং করা। তো বাজেটিংয়ের আমার রিসার্চ এবং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমি বলতে পারি, বাজেটিংয়ের প্রধানত 5টা ভাগ হয়। আর অবশ্যই আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যারা আমার ভিডিওর নিয়মিত দর্শক আপনারা জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি একটি খাতা না অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার সময় সঙ্গে মেনটেন করি। কেন করি? কারণ আমরা চাই না যে আপনাদের কাছে কোনো ভুল তথ্য, কোনো ভুল ইনফরমেশন যাক। এবার ভিডিওর ফ্লোতে আমি এরকম হতেই পারে কিছু জিনিস ভুল বলতে পারি, কিছু জিনিস মিস করে যেতে পারি। তাই কম্প্যাক্ট কন্টেন্ট বানানোর জন্য আমি সঙ্গে খাতাটা সবসময় ইউজ করি, যাতে কোনো ভুল বার্তা আপনাদের কাছে না যায়। তো ডোন্ট মাইন্ড ফর দ্যাট, আমি আজকেও খাতা রেখেছি এবং একটু আধটু মাঝে মধ্যে এদিক ওদিক একটু তাকাতে পারি খাতার দিকে, সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো চলুন, আমাদের প্রথম পয়েন্ট বাজেটিংয়ের, সেটা হচ্ছে আপনার ফিক্সড এক্সপেন্স বা নির্দিষ্ট খরচ। এবার কাকে বলে এই ফিক্সড এক্সপেন্স বা নির্দিষ্ট খরচ? এটা হচ্ছে, ফিক্সড এক্সপেন্স হচ্ছে আপনার সংসারের এমন কিছু খরচ থাকে যেটা প্রত্যেক মাস ঘুরলেও আপনার খরচ অপরিবর্তিত থাকে, ওই একই খরচ আপনাকে করতে হয়। তো সেটাকে আমরা বলি ফিক্সড এক্সপেন্স। এইবার কাকে বলে ফিক্সড এক্সপেন্স, কোনগুলো এর মধ্যে পড়ে? আপনি ধরুন একটি ভাড়া বাড়িতে থাকেন, তো সেক্ষেত্রে সেই বাড়ির ভাড়া এটি ফিক্সড এক্সপেন্সেসের আওতায় পড়বে। আপনি বাড়িতে
যেহেতু আপনার লোকের অভাব, তাই আপনি একজন কাজের দিদি রেখেছেন, যিনি আপনার বাড়ির ছোটোখাটো কাজকর্মগুলো করে আপনাকে হেল্প করে, এবং তাকে আপনাকে একটা স্যালারি পে করতে হয়। তো তার স্যালারিটাও আপনার ফিক্সড এক্সপেন্সেসের মধ্যেই পড়বে, কারণ সেই স্যালারিটা প্রত্যেক মাসে একই থাকে, এটা কিন্তু প্রত্যেক মাসে চেঞ্জ হয় না। আচ্ছা, এছাড়া আর কি আসতে পারে? আপনার সন্তান আছে এবং এই সন্তান একটি স্কুলে পড়ে, কিছু প্রাইভেট টিউটার্সদের কাছে পড়ে, টিউশন নেয়। তো তাদের যে স্যালারি আপনি বিয়ার করেন আপনার সন্তানের এডুকেশনের জন্য, এগুলোও কিন্তু আপনার ফিক্সড এক্সপেন্সেসের আওতাতেই পড়বে। ওকে, আচ্ছা, আমাদের বাজেটিংয়ের নেক্সট বা পার্ট 2, আমি আপনাকে বললামই যে 5টা পার্টে আমরা এটাকে ভেঙেছি। পার্ট 2 সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ অথবা ভ্যারিয়েবল এক্সপেন্সেস। এবার পরিবর্তনশীল খরচ কোনগুলো? প্রথমত আমি আপনাকে জানিয়ে রাখি, পরিবর্তনশীল খরচ হচ্ছে সেই সব খরচগুলো যেগুলো প্রত্যেক মাসে এক থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। তো এই ধরনের খরচ কি কি হতে পারে? ধরুন আপনার বাড়ির মুদিখানার বাবদ যে খরচাটা বা সবজি বাজারের ধরুন যে খরচাটা, এটা প্রত্যেক মাসে এক নাই হতে পারে। ধরুন গত মাসে আপনি 1 লিটার তেল এক্সট্রা এনেছিলেন, তো এই মাসে যথারীতি আপনাকে 1 লিটার তেল কম কিনতে হবে, তো সেই খরচাটা আপনার সেভ হবে, এবং এটা প্রত্যেক মাসে এইভাবেই এভালুয়েট করতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো সেই জন্য এটা পড়বে আপনার ভ্যারিয়েবল এক্সপেন্সেসের আওতায়, ভ্যারিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল খরচ। এছাড়া আর কি আসতে পারে? ধরুন আপনার একটি 2 হুইলার আছে, তো সেই 2 হুইলারের আপনার পেট্রোল যেটা খরচ, জ্বালানি খরচ, সেটা আপনার পড়বে পরিবর্তনশীল খরচের আওতায়। যেমন প্রত্যেক মাসে নিশ্চয়ই এক পেট্রোল কস্টিং আপনার লাগে না, সেটা চেঞ্জ হয়। বেশি রান করলে বেশি খরচা হয়, কম রান করলে কম খরচা হয় স্বাভাবিকভাবেই। তো সেটা ইলেকট্রিসিটি বিল, গরমকালে আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল আমি শিওর, যেমন আমারও আসে, আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিলও তুঙ্গেই থাকে, প্রচুর বেশি আসে, কারণ প্রচুর ফ্যান ব্যবহার হয়, প্রচুর লাইট জলে কম বেশি। ফ্যানটা তো প্রচুর ব্যবহার হয়, যার এসি আছে প্রায় আমার ধারণা দিনে 8 থেকে 10 ঘন্টা প্রত্যেক বাড়িতে এসি চলে, যাদের আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল গরমকালে খুব বেশি, আর শীতকালে তুলনামূলক অনেকটাই কম। তো সেই জন্য পরিবর্তনশীল খরচের আওতায় এটাও আসবে। ওকে, তো এই ধরনের যাবতীয় খরচ সেগুলো আপনার পরিবর্তনশীল খরচের আওতাতেই আসবে। তৃতীয় অংশ বা থার্ড পার্ট, সেটা হচ্ছে সেভিংস অ্যান্ড ডেপ্ট পেমেন্টস। তো সেভিংস অ্যান্ড ডেপ্ট পেমেন্টস, এই ওয়ার্ডগুলোর মানে নিশ্চয়ই আমি জানি, শিওর আপনারা জানবেন, তাও আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আপনার ফ্যামিলি বাজেটিংয়ের সেই খাত যেখানে আপনি সেভিংয়ের জন্য এবং আপনার ধার দেনা বকেয়া যেগুলো রয়েছে সেগুলো মেটানোর জন্য আলাদা করে টাকা সঞ্চয় করবেন যে খাতে, সেটা হচ্ছে সেভিংস বা ডেপ্ট পেমেন্টস। এবার ধরুন আপনি কথার কথা মাসে 2000 টাকা সঞ্চয় করলেন আলাদা করে এই খাতের জন্য, এবং সেখান থেকে আপনি আপনার মাসিক ইএমআই পে করছেন। এটা কিন্তু সিস্টেম নয়। এই খাতে আপনি যা রাখবেন তার থেকে কিন্তু আপনাকে সেভও করতে হবে। কিসের জন্য সেভ করবেন? আপনার ভবিষ্যতের জন্য সেভ করবেন। সেটা কোনো রিটায়ারমেন্ট ফান্ড হতে পারে, এটা কোনো এলআইসি হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স, বা কোনো হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি সেভ করতে পারেন। এবং যেগুলো আমার মনে হয় আপনার অবশ্যই করা উচিত, লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেকটা মানুষের একটা করে ফান্ড সেভিংস থাকা উচিত। কেন থাকা উচিত এই বিষয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের অন্য একটি ভিডিওতে, এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আমি এক্সপেক্ট করব আপনারা সেই ভিডিওটি দেখবেন। যেমন আমাদের না একটা হ্যাবিট আছে, কি হ্যাবিট বলুন তো? আমরা কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে দেখলে একরকম দূর দূর করে তাড়িয়ে দিই। আমাদের মনে হয় হ্যাঁ এরা তো এসছে টুপি পরাতেই, আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্স করাবে, তারপরে এদেরই স্বার্থসিদ্ধি হবে, এদের কিছু ধান্দা হবে, আমার তো আলটিমেটলি সেই মাসের খরচাই বাড়বে। আসলে ব্যাপারটা একদমই সেরকম নয়, জানেন তো। আমাদের মতো সাধারণ মানুষের জীবনে যাদের তেমন রোজগার নেই, সীমিত রোজগার, তেমন কিছু আহামরি সেভিংস নেই, আমাদের জন্য এই লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের একটা আলাদা গুরুত্ব রয়েছে। এটা আমরা জানি না, তাই আমাদের এরকম একটি মাইন্ডসেট রয়েছে, এবং আমাদের কেউ কোনোদিন সেইভাবে বলেও নি। আমি আপনাদের জন্য এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও আনবো, আশা করবো সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন, সেভিংস অ্যান্ড ডেপ্ট পেমেন্টস এই পার্টের পরে আমাদের নেক্সট পার্ট বা পার্ট 4, সেটা হচ্ছে ইরেগুলার এক্সপেন্স বা অনিয়মিত খরচ। এবার এই ইরেগুলার এক্সপেন্স বা অনিয়মিত খরচের মধ্যে কি কি আসবে?
ধরুন আপনার বা আমাদের মতো সাধারণ মানুষদের কিছু ছোটোখাটো ড্রিম তো থাকে, যেমন আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে, বা ধরুন আপনার একটা বাড়ি আছে, সেটাকে 5-7 বছর অন্তর অন্তর একবার করে রং করতে হয়, এই ধরনের কিছু খরচ রয়েছে। ধরুন আপনার একটি সন্তান আছে, একটি ছেলে আছে যার বর্তমানে 5-6 বছর বয়স, আপনি আশা রাখেন তার যখন 15 বছর বা 18 বছর বয়স হবে, আপনি বড় করে একটা অনুষ্ঠান করে নিজের আত্মীয় স্বজনদের ডেকে একটা পার্টি অ্যারেঞ্জ করবেন। যেহেতু সে অ্যাডাল্ট হচ্ছে, 18 বছর বয়স হয়ে গেছে তার, তো তাই জন্য তার 18 বছরের জন্মদিনটা খুব বড়োভাবে আপনি সেলিব্রেট করবেন। তো তার জন্য আপনার একটা খরচ হবে। ধরুন আপনার একটি রয়্যাল এনফিল্ড আছে এবং সেইটাকে আপনি মডিফাই করবেন, তো তার জন্য একটা বেশ কমপক্ষে আমার মনে হয় 50-60 হাজার টাকা খরচা আছে, খুব ভালোভাবে একটু মডিফাই করতে গেলে। তো এই সব খরচগুলো কোত্থেকে আসবে? ধরুন আপনি আজকে মনে করলেন আপনি করবেন, আপনি তো দুম করে সেটা অ্যারেঞ্জ করতে পারবেন না। তো তার জন্য আমরা আলাদা করে একটা খাত রেডি করে রাখবো, যেখানে আমরা প্রত্যেক মাসে অল্প অল্প করে সেভিং করব, যাতে একটা সময়ের পর আমরা এইখান থেকে এই খরচগুলো করতে পারি। তো এই জাতীয় ফান্ডকে বলবো ইরেগুলার এক্সপেন্স বা অনিয়মিত খরচ। ওকে, চলুন আমাদের পার্ট 5 এর পরে। পার্ট 5 হচ্ছে এবং আমাদের বাজেটিং ভিডিওর লাস্ট সেগমেন্ট, লাস্ট পার্ট এটা। তো সেটা হচ্ছে ডিসক্রিশনারি স্পেন্ডিং বা বিবেচনামূলক খরচ। এবার কাকে বলে বিবেচনামূলক খরচ? ধরুন আমাদের সবারই তো একটা ফ্যামিলি আছে এবং আমরা সারা সপ্তাহ কায়িক পরিশ্রম করি এই ফ্যামিলির ভরণ পোষণের জন্য। তো উইকেন্ডে আমাদের ফ্যামিলিরও তো ইচ্ছা হয় যে আমরা তাদেরকে একটু টাইম দিই, বা আপনারও ইচ্ছা হয় আপনি আপনার ফ্যামিলিকে একটু টাইম দেবেন। এবং এই টাইমগুলো দেওয়ার জন্য আমরা কী করি? ইউজুয়ালি দেখা যায় আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমাদের স্ত্রী সন্তান, মা বাবা যারা যারা আছেন তাদেরকে নিয়ে একটা শর্ট ট্রিপে যাই, নিজের এলাকার মধ্যেই 5-10 কিলোমিটারের মধ্যে, যেটা দিনের দিন গিয়ে ফিরে আসা সম্ভব। হয়তো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে যাই আমরা। এই যে খরচগুলো, ধরুন প্রত্যেক সপ্তাহে আপনি যদি রেস্টুরেন্টে যান, তার জন্য একটা মিনিমাম 600-700-800 টাকা একটা বিল আপনাকে বিয়ার করতে হতে পারে। যদি ঘুরতে যান 1000-1200 টাকা খরচা হতে পারে। তো এই খরচগুলো আমরা বিবেচনামূলক খরচ বা ডিসক্রিশনারি স্পেন্ডিংয়ের আওতার মধ্যে ফেলব, এবং এর জন্য প্রত্যেক মাসের শুরুতে আমরা আলাদা করে একটা টাকা আলাদা করে সেভ করে রাখবো, যাতে আমরা সারা মাস প্রত্যেক সপ্তাহে একটা করে উইকেন্ডে ঘুরতে যেতে পারি, নিজের ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারি এবং ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। ওকে, তো আপনাদের সুবিধার্থে আমি 15,000 টাকা একজন ব্যক্তির স্যালারি ধরে একটা বাজেটিং বানিয়ে রেখেছি, যে কীভাবে কী খাতে খরচা করা যায়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কম বেশি কমাতে বাড়াতে পারেন। হ্যাঁ, আর অবশ্যই ছেড়ে যাবেন না, কারণ ভিডিও লাস্টে আছে কী করে আপনি 15,000 টাকা রোজগারে কোটিপতি হতে পারেন, তার একটা ট্রিক, একটা টিপস। তো ছেড়ে যাবেন না। আগে আমি এই বাজেটিংয়ের লিস্টটা আপনাদের একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, এবং আমি আবার মেনশন করছি এটা তাদের জন্য যাদের মাসিক রোজগার 15,000 টাকা। যদি আপনার রোজগার আরও বাড়ে, তো এই সব খাতগুলো আপনি আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে আরও টাকার অঙ্কটা বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনারই ভালো। এবং ফিক্সড এক্সপেন্সেস বা নির্দিষ্ট খরচ, এর জন্য আমরা 15,000 টাকার মধ্যে 5,000 টাকা আমরা বরাদ্দ করেছি আমাদের এই লিস্টে, যেখান থেকে আপনার ছেলের স্যালারি, টিচারদের এবং অন্যান্য যা যা হয়, আপনার ছেলের স্কুল ফি, আপনার বাড়ির রেন্ট, কাজের মাসির স্যালারি, এইসবগুলো আপনি দেবেন। ওকে, আমাদের পরিবর্তনশীল খরচ বা ভ্যারিয়েবল এক্সপেন্সেসের আওতায় আমরা বরাদ্দ করেছি 3,000 টাকা, যেখান থেকে আপনার মুদিখানা, আপনার টু হুইলারের তেল খরচ, আপনার সবজি বাজার, ইলেকট্রিসিটি বিলগুলো আপনি পে করবেন। এবার হতে পারে আপনার মনে হতেই পারে 5,000 টাকা আপনার নির্দিষ্ট খরচ বা ফিক্সড এক্সপেন্সেসে রাখার দরকার নেই, সেই তুলনায় আপনার পরিবর্তনশীল খরচ বা ভ্যারিয়েবল এক্সপেন্সেস, আপনার মুদিখানা বা সবজি খরচ এর থেকে বেশি, তো ওইখান থেকে কিছু কমিয়ে আপনি এদিকে কিছু অ্যাডজাস্ট করতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, নেক্সট আমরা সেভিংস এবং ডেপ্ট পেমেন্টস, মানে আমাদের ধার দেনা বাবদে আমরা যে টাকাটা কাউকে কাউকে পে করবো এবং যে পয়সা আমরা সেভ করবো, এর জন্য আমরা 2,000 টাকা ধার্য করেছি আমাদের এই লিস্টে, যেখান থেকে আমরা সেভ করবো এবং অন্যান্য ডেপ্ট পেমেন্টসগুলো করবো, ইএমআইগুলো পে করবো। ওকে, অনিয়মিত খরচ বা ইরেগুলার এক্সপেন্স, এর জন্য আমরা ধার্য করেছি মাত্র 1,000 টাকা। আমরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে সেভ করব সেই সব খাতে, যেসব খাতে আমাদের 5-7 বছর 10 বছর পরে গিয়ে খরচা হবে, এবং যেটাকে আমরা ইরেগুলার এক্সপেন্স বলছি।
এবং আপনাদের ডিসক্রিশনারি স্পেন্ডিং বা বিবেচনামূলক খরচের আওতায় আমি ধার্য করেছি 4,000 টাকা, যেগুলো আপনি খরচ করবেন আপনার ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, কোয়ালিটি টাইমস ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করা, এইসব খাতগুলোতে। এবার হতে পারে আপনার মনে হতেই পারে এই খাতে আমার 4,000 টাকা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে টাকা অ্যাডজাস্ট করে আপনার অবশ্যই সেভিংস এবং ডেপ্ট পেমেন্টসের খাতে কিছু টাকা ঢুকিয়ে দিতে পারেন, কিছু টাকা আপনার ইরেগুলার এক্সপেন্সেসের খাতেও ঢুকিয়ে দিতে পারেন, সেটা আপনাদের জন্য আলটিমেটলি ভালো। ওকে, তো এই ছিল আমাদের বাজেটিংয়ের মোটামুটি একটা লিস্ট, যেটা আমি আপনাদের জন্য বানিয়েছিলাম। আপনারা নিজের প্রয়োজন অনুযায়ী এটাকে মডিফাই করতেই পারেন। তো চলুন, যেমন আমি আপনাকে ভিডিও শুরু থেকে বলছি, আমরা দেখে নিই একটা স্ক্রিন রেকর্ডিং আমি আপনাদের জন্য রেডি করেছি। সেটা হচ্ছে, আপনি যদি মাসে একটা নমিনাল অ্যামাউন্ট প্রত্যেক মাসে এসআইপিতে বা সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করেন, তো সময়ের সঙ্গে সঙ্গে মোটামুটি 30 বছর পার করার পর আপনার এই টাকার অঙ্কটা 1 কোটি পার হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আপনাকে করতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, যে আপনার বাজেটিং যেন ঠিক হয়, আপনার যেন ভাড়ার শূন্য না হয়ে যায়, ভাড়ার টান না পড়ে। তাহলে কিন্তু আপনি আপনার এই সেভ যেটা করছেন আপনার এসআইপিতে, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন না। আপনার মাঝপথে হয়তো 5, 7, 10 বছর পর গিয়ে যে কোনো প্রয়োজনে আপনার এসআইপিটাকে ভেঙে ফেলতে হতে পারে। তো সেই জন্য বাজেটিং ভালো করে করবেন, এবং করে খুব স্বল্প ইনভেস্টমেন্টে আপনারা একটা সময়ের পরে গিয়ে কোটিপতি হতে পারবেন। তো এখন আপনি চলে এসেছেন আমার মোবাইলের স্ক্রিনে। আমি স্ক্রিন রেকর্ডের থ্রুতে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমরা প্রথমেই খুলে নেব গুগল ক্রোম। গুগল ক্রোম খুলে গেল। এবার আমরা এখানে সার্চ করব এসআইপি ক্যালকুলেটর। দেখুন, আমি সার্চ করে দেখাই, এসআইপি ক্যালকুলেটর এসে গেছে। এসআইপি ক্যালকুলেটর, আচ্ছা। এখানে আপনি বিভিন্ন এসআইপি ক্যালকুলেটর দেখতে পাবেন, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন এসআইপির। তার মধ্যে যেটা আপনার মনে হয় আপনি খুলে নেবেন। আমি যেহেতু গ্রো ইউজ করি, আমি গ্রোটা ইউজ করে দেখাচ্ছি। আমি যেটা আপনাকে দেখাবো, আউটপুটটা সেম আসবে, আপনি যেখান থেকেই করবেন আউটপুটটা সেমই আসবে, আপনি আপনার মতো করে করে নেবেন। আমি গ্রোটা খুলছি। আচ্ছা, দেখুন এসআইপি ক্যালকুলেটর উপরে লেখা রয়েছে একদম, তারপরে রয়েছে দুটো ট্যাব। একটা লেখা রয়েছে এসআইপি, যেটা গ্রিন হয়ে রয়েছে এবং এটা সার্কেল মতো হালকা হয়ে রয়েছে। পাশে রয়েছে লামসাম। এই দুটো আমি আপনাকে একটু এলাবোরেট করি। এসআইপি হচ্ছে সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যান, যে আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট টাকা সেই কোম্পানিকে দেবেন, মিউচুয়াল ফান্ডকে দেবেন। আর লামসাম আপনি যদি বলেন, আপনি লামসামে এককালীন একটা নির্দিষ্ট টাকা সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এবং সেটা গ্রো করবে। ব্যাস এইটুকুই। এসআইপি হচ্ছে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাকা আপনি দিয়ে যাবেন সেই মিউচুয়াল ফান্ডকে, এবং লামসামে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট থোক টাকা আপনি দিয়ে ফেলে রাখবেন মিউচুয়াল ফান্ডে এবং সেটা গ্রো করবে। দ্যাটস অল। আচ্ছা, এখানে রয়েছে মান্থলি ইনভেস্টমেন্ট। আমি মান্থলি ইনভেস্টমেন্টটাকে আমি এখানে 2500 টাকা দিয়ে দেখাবো। দেখুন 2500 হয়ে গেছে, করে দিয়েছি আমি। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন 12% রয়েছে এবং আমি 12%ই রাখছি। আচ্ছা, 12% রাখবো কেন? তার কারণটা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে 12% কোনো একটি মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 12%-এর থেকে কম আর হতে পারে না। মানে খুব খারাপ মার্কেট থাকলেও 12% রিটার্ন আপনি এক্সপেক্ট করতেই পারেন আরামসে। ওকে, তো এক্সপেক্টেড রিটার্ন আমি 12% রাখলাম, এবং টাইম পিরিয়ড আছে দেখুন নিচে, ওটাকে 10-এর জায়গায় আমি 30 করছি। 30 বছরের জন্য আপনি ইনভেস্ট করবেন। আমি ধরে নিয়েই চলছি আপনার বয়স 30 বছরের কম, এবং আপনি আপনার 60 বছর বয়স অবধি খাটতে পারবেন। গভর্নমেন্টের বেঁধে দেওয়া মাপকাঠির বয়স অনুযায়ী 60 বছর বয়স অবধি কাজ করবেন, এবং 60 বছর বয়স অবধিও একটি নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট দিয়ে যাবেন এই মিউচুয়াল ফান্ডকে। তো আমি ওই জন্য 30 করে নিয়ে চলছি এটাকে। এবং আপনি দেখুন নিচে এসছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ইনভেস্টেড অ্যামাউন্ট, এই চারটায় দেখুন। এখানে আপনি দেখাচ্ছে 2500 টাকা করে আপনি যদি প্রত্যেক মাসে কোনো একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডকে দেন, তাহলে আপনি 30 বছরের মাথায় গিয়ে সেই মিউচুয়াল ফান্ডকে টোটাল 9 লক্ষ টাকা দিচ্ছেন। দেখুন ফার্স্টেই দেখাচ্ছে ইনভেস্টেড অ্যামাউন্ট। আচ্ছা, তার নিচে রয়েছে ইএসটি রিটার্নস, মানে এস্টিম রিটার্নস, মানে সেই মিউচুয়াল ফান্ড
এই টাকাটাকে মার্কেটে খাটিয়ে শেয়ার মার্কেটে খাটিয়ে কত টাকা আপনাকে রিটার্ন দিচ্ছে, অ্যামাউন্টটা দেখুন দেওয়া রয়েছে ৭৯,২৪,৭৮৪ টাকা। ওকে, এবং টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে আপনার টাকার ৮৮,২৪,৭৮৪ টাকা। এই টাকাটা ৩০ বছর পর আপনি যদি এই মিউচুয়াল ফান্ড থেকে তুলে নেন টাকাটা, তখন টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৮৮,২৪,৭৮৪ টাকা। ওকে, আমি আপনাকে আর একটা ছোট্ট জিনিস দেখাই, যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে আপনি দেখে নিন। এই যে নীল চার্টটা আপনি দেখছেন না, এই চার্টটা হচ্ছে এস্টিম রিটার্ন, মানে টোটাল নীল পোর্শনটা এই গোলটার, এটা শুধু আপনি রিটার্নই পেয়েছেন, যে সাদা পোর্শনটুকু মাঝখানে এটা আপনি ইনভেস্ট করেছেন নিজে টোটাল অ্যামাউন্টের। ওকে, আমি আপনাকে আর একটা জিনিস দেখাই, দেখুন এটা 30 বছর করা রয়েছে টাইম পিরিয়ড, এটাকে আমি বাড়িয়ে 31 করে দিচ্ছি। দেখুন কি দাঁড়াচ্ছে বিষয়টা, দেখুন 88 লক্ষ ছিল আগের বার, এখন এটা হয়ে গেল 99,76,11 টাকা। ওকে, আচ্ছা আর একটা জিনিস আপনাকে দেখাই, আমি এটা 31 বছর রয়েছে, আমি 30 বছর এটাকে করে দিচ্ছি, এবং 12%টাকে মানে রিটার্নটাকে আমি 15% করছি। মার্কেট যদি ঠিক থাকে 15% রিটার্ন আরামসে পাওয়া যায়। ওকে, তাহলে গিয়ে দেখুন টাকার অঙ্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। আপনার ওই ইনভেস্টেড অ্যামাউন্ট একই রয়েছে 9 লক্ষ, এস্টিম রিটার্ন 1 লক্ষ, ইনভেস্টেড অ্যামাউন্ট 9 লক্ষ, এস্টিম রিটার্নস 1,66,24,552 টাকা, আর টোটাল ভ্যালু গিয়ে আছে 1,75,24,552 টাকা। দ্যাটস অল। এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা সবাই, যদি আপনাদের মনে হয় 2500 টাকা করে মাসে আপনারা পারবেন না, অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করুন, পরে আপনার রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে টাকার অঙ্কটাও বাড়াবেন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই যে রিটার্ন আপনারাও পেতে পারেন। আপনারা মিনিমাম 1000 টাকা দিয়েও শুরু করতে পারেন, তো শুরু করে দিন, ওয়েট করবেন না। 2500 টাকা আপনার শুরু থেকে দেওয়ার দরকারই নেই, আপনি 1000 টাকা করেই ইনভেস্ট করুন আপনার ক্ষমতা অনুযায়ী। পরে আপনার ক্ষমতা বাড়লে, রোজগার বাড়লে, এখানে ইনভেস্টেড অ্যামাউন্টটাও বাড়িয়ে দেবেন আস্তে আস্তে। তো আজকে যদি আপনি 1000 টাকা দেন এবং আজ থেকে 10 বছর পর যদি আপনি মাসে 5000 টাকা করে দেন, তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে সেই 2500 অ্যাভারেজ এসেই যাবে আরামসে, আশা করি। ওকে, তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি যেমন আপনাদেরকে রিকোয়েস্ট করি, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট একদমই করছেন না, আর আপনারা যদি কমেন্ট না করেন আমরা কি করে বুঝবো বলুন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, ভিডিওর কোয়ালিটি আরও বাড়ানোর দরকার আছে কিনা। তো ভিডিও ভালো লাগুক বা মন্দ লাগুক, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমরা ঋদ্ধ হই। তো আমাদের আগামী ভিডিও আসা অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মোটিভেটেড থাকুন।